বিশ্ব এখন এমন এক সময়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে নয়, লড়াই চলছে তথ্যেও। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সঠিক ও ন্যায়সঙ্গত পক্ষ হিসেবে তুলে ধরছে বিভিন্ন দেশ। নানা ধরনের তথ্য ও বয়ান তৈরি করছে তারা। ফলে তথ্য তৈরি ও ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এখন অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। এই বাস্তবতাকে সবচেয়ে আগে বুঝতে পারা দেশগুলোর মধ্যে অন্যতম ইসরায়েল। হাসবারা নামে পরিচিত একটি পুরনো ধারণাকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সঙ্গে যুক্ত করে রূপ দিয়েছে শক্তিশালী তথ্য প্রচার ব্যবস্থায়। হিব্রু ভাষায় হাসবারা শব্দের অর্থ ব্যাখ্যা করা। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী বিশ্বের মানুষের কাছে নিজেদের নীতি ও কর্মকাণ্ড তুলে ধরছে এটি। তবে সমালোচকদের মতে বাস্তবে ব্যাখ্যা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় হাসবারা। এর আওতায় সরকারি বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মূলধারার সংবাদ মাধ্যমে সমন্বিত বার্তা প্রচার এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে নির্দিষ্ট বয়ান ছড়িয়ে দেওয়ার মতো কার্যক্রমও যুক্ত। তাত্ত্বিকভাবে পাবলিক ডিপ্লোমেসি এবং প্রোপাগান্ডা আলাদা বিষয়, কিন্তু সমালোচকদের দাবি ইসরায়েলের হাসবারা কার্যক্রমের মূল লক্ষ্য অনেক সময় কেবল তথ্য তুলে ধরা নয়, বরং একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠা করা। অর্থাৎ ঘটনাগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে আন্তর্জাতিক জনমত প্রভাবিত হয় একটি নির্দিষ্ট দিকে। এই কারণেই অনেকের কাছে হাসবারা কেবল পাবলিক ডিপ্লোমেসির একটি মাধ্যম নয়, বরং জনমত গঠন ও প্রভাবিত করার একটি সুসংগঠিত প্রচারণা ব্যবস্থাও বটে। ইসরায়েলের বর্তমান তথ্যযুদ্ধ ও ডিজিটাল প্রচারণা কাঠামো রাতারাতি গড়ে ওঠেনি। এটি দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে বিকশিত হয়েছে। 2006 সালের লেবানন যুদ্ধে হিজবুল্লাহর সরাসরি যুদ্ধক্ষেত্রের ভিডিও ও তথ্য আন্তর্জাতিক জনমতকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এই অভিজ্ঞতা ইসরায়েলকে ডিজিটাল যোগাযোগের কৌশলগত গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করতে বাধ্য করে। এরপর 2008-9 সালের গাজা অভিযানকে ইসরায়েলের রাষ্ট্র সমর্থিত ডিজিটাল প্রচারণার নতুন যুগের সূচনা হিসেবে দেখা হয়। ওই সময়ের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ ও বার্তা প্রচারের জন্য গঠন করে বিশেষ ইউনিট। 2012 সালের মধ্যে তথ্যযুদ্ধের প্রধান ক্ষেত্র হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। 2014 সালের গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের লক্ষ্যে সমন্বিত অনলাইন প্রচারণা পরিচালিত হয় ব্যাপকভাবে। একই সময়ে এমন একটি অ্যাপ চালু হয় যার মাধ্যমে স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট কন্টেন্ট ছড়িয়ে দেওয়া বা অপসারণের জন্য সমন্বিতভাবে কাজ করতে পারতেন। এমনকি অনলাইন হাসবারা কার্যক্রমে অংশগ্রহণের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। 2023 সালের 7 অক্টোবরের পর ইসরায়েলের ডিজিটাল প্রচারণা কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হয়। জনমত প্রভাবিত করা ও হাসবারা কার্যক্রমের জন্য বরাদ্দ বাড়ানো হয় উল্লেখযোগ্যভাবে। শুধু তাই নয়, নিউ ইয়র্কে একদল ইহুদি আমেরিকান ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করে সেখানে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ডিজিটাল তথ্যযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন দেশের জনগণকে তাদের নিজস্ব ভাষায় লক্ষ্য করে বার্তা পৌঁছানো। বিশেষ করে যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক জটিল বা উত্তেজনাপূর্ণ, সেখানেও এই কৌশল ব্যবহার করা হচ্ছে। 2025 সালের মার্চে ইসরায়েলি সেনাবাহিনী তুর্কি ভাষায় এক্স ও টেলিগ্রামে অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করে। সেই অ্যাকাউন্টের কভার ছবিতে দেখা যায় ইসরায়েলি ও তুর্কি পতাকার পাশে দাঁড়িয়ে আছে স্যালুটরত ইসরায়েলি সেনারা। তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক 7 অক্টোবরের পর আরও অবনতি হওয়া এবং তুরস্কের কঠোর রাজনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের প্রেক্ষাপটে এই উদ্যোগকে অনেক বিশ্লেষক কেবল সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ নয়, বরং জনমত প্রভাবিত করার একটি কৌশল হিসেবে দেখেন। তবে এত বিপুল সম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও ইসরায়েলের ডিজিটাল তথ্যযন্ত্র কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। প্রথম সীমাবদ্ধতা হল
বাস্তবতাকে পুরোপুরি আড়াল করা সম্ভব নয়। যত শক্তিশালী কোনো বয়ান হোক না কেন, তা সবসময় বাস্তব ঘটনাকে ঢেকে রাখতে পারে না। গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বাস্তবতা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যা ইসরায়েলি বয়ানের একমুখী কাঠামোকে চ্যালেঞ্জ করে। একই সঙ্গে ফিলিস্তিনিদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আগের মতো তথ্য নিয়ন্ত্রণকে অনেকটাই দুর্বল করে দেয়। দ্বিতীয় সীমাবদ্ধতা হলো বিশ্বাসযোগ্যতার সংকট। বারবার ভুল বা অতিরঞ্জিত তথ্য প্রকাশিত হলে সোর্সের ওপর আস্থা কমে যায়। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যারা শুরুতে ইসরায়েলি সোর্সের ওপর নির্ভর করেছিল, পরে নিজেদের প্রতিবেদনে সংশোধনী দিতে বাধ্য হয়। ফলে বিশ্বব্যাপী দর্শক ও পাঠকরা এসব বয়ানের প্রতি আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তৃতীয় সীমাবদ্ধতা এসেছে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের অবস্থান দেখিয়েছে যে ডিজিটাল প্রচারণা বা তথ্য নিয়ন্ত্রণ দিয়ে বাস্তব আইনগত সত্যকে বদলানো যায় না, বরং কিছু ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট আদালতের নথিতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়ে উল্টো প্রচারণা ব্যবস্থার বিরুদ্ধে কাজ করেছে।